হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাই প্রোগ্রেসিভ টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত একটি বিখ্যাত কবিতা আবহমান, এই কবিতাটি আমরা পড়ার চেষ্টা করব। আমরা প্রথমে একটু তার কবি পরিচিতি বা তার সম্পর্কে আমরা একটু জেনে নেব। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হচ্ছে 1924 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর কলকাতার পশ্চিমবঙ্গে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন হচ্ছে 2012 সালে। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি শিক্ষা লাভ করেন। কলেজ জীবন তিনি ওখান থেকে শেষ করেন। এছাড়া তিনি কবি, গীতিকার, প্রাবন্ধিক, অনুবাদক, সম্পাদক, শিক্ষক, বিভিন্ন দিকেও তার কিন্তু অসামান্য পাণ্ডিত্য কিন্তু রয়েছে। তিনি মূলত কৃত্তিবাস পত্রিকায়, কোন পত্রিকায়? কৃত্তিবাস পত্রিকায় কিন্তু ম্যাক্সিমাম লেখালেখিগুলো কিন্তু তিনি করেছেন। তার কবিতার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কি কি? আধুনিক বাংলা কবিতার ভাবনা ও ভাষা নতুন দিগন্ত উন্মোচন করেন। এছাড়া তার কবিতায় নীরবতা, একাকিত্ব, প্রেম, প্রকৃতি ও অস্তিত্বের গভীর অনুভব প্রকাশ পেয়েছে। সহজ, সংযত ও সঙ্গীতধর্মী ভাষা তার কবিতার স্বতন্ত্র বৈশিষ্ট্য। এছাড়া তিনি গীতি কবিতার পাশাপাশি গভীর প্রাবন্ধিক ভাবনাতেও তিনি সমান স্বাচ্ছন্দ্য অনুভব করতেন। তার রচিত কতগুলো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি রয়েছে? ধূলিকণা রয়েছে, একটি নদীর নাম রয়েছে, অভিশাপের বিরুদ্ধে, পূর্বলেখ রয়েছে, শব্দের কারিগর রয়েছে, এই তো পারাপার রয়েছে, দিনগুলি রাতগুলি রয়েছে, নির্বাচিত কবিতা রয়েছে, এছাড়া কিছু রয়েছে। তিনি কি কি পুরস্কার পান? আনন্দ লীলাবতী পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি পুরস্কার, নজরুল পুরস্কার ইত্যাদি আরো অনেক পুরস্কারে কিন্তু তিনি সম্মানিত হয়েছেন। চলে আসি আমরা একটু আবহমান কবিতায়। দেখো, এই কবিতার প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একটা ছবি যেখানে রয়েছে কি একটা লাউ গাছ, এবং সেখানে দুটো লাউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর একটা ফুল আমরা দেখতে পাচ্ছি। কি ফুল দেখতে পাচ্ছি? এই ফুলটা হচ্ছে কুন্দ ফুল। কুন্দ ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো কবিতায় প্রথমে কি বলছেন? যে জাগে ওই ওঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে কাদের উদ্দেশ্যে কবি এই কথা বলছেন? না, প্রবাসী বা যে সকল মানুষরা গ্রাম ছেড়ে একসময় দূর দূরান্তে বা শহরে পাড়ি দিয়েছিল, সেই সকল মানুষদের উদ্দেশ্যেই কিন্তু এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন। কি বলছেন? জাগে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কই বলতে চাইছেন যে নাগরিক যান্ত্রিকতার জীবনে যখন তারা ক্লান্ত অনুভব করবে, তখন তাদের কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? এই গ্রাম বাংলা পরিচিত লাউ মাচাটার পাশে গিয়ে। কারণ এখানে রয়েছে প্রকৃতির সান্নিধ্য। এখানে গেলে প্রকৃতির সজীবতা তাদের ক্লান্তিটাকে কি করে দিতে পারবে? দূর করে দিতে পারবে। তাই কবির আহ্বান, জাগে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। তারপর দেখতে পাচ্ছি কবিতা কি বলছেন? কে এখানে এসেছিল অনেক বছর আগে, কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে। কই বলতে চাইছেন যে সকল মানুষরা গ্রাম ছেড়ে কর্মের উদ্দেশ্যে বা বিভিন্ন কারণে বাইরে যেতে হয়েছিল, সেই সকল মানুষদের কোথায় আসতে বলছেন? এই প্রকৃতির সান্নিধ্যের জগতে। এবং এখানে একসময় তারা কি করেছিল? সংসার, প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সংসার রচনা করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই স্মৃতিগুলোকে কখনো কিন্তু ভুলতে পারেনি, এবং তাদেরকে আবার কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? এই গ্রাম বাংলার প্রকৃতির মাঝে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে। অর্থাৎ পল্লী বাংলার গ্রামের সৌন্দর্য, মাধুর্যতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু কবি বলছেন। কাদের উদ্দেশ্যে? গ্রাম ছেড়ে যারা এক সময় বাইরে পাড়ি দিয়েছিল তাদের উদ্দেশ্যে। তারপর কি বলছে? জাগে ওই উঠানে তো দ্বারা লাউ মাচাটার পাশে
ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। একই স্তবক আমরা কতগুলো দেখতে পাবো এই কবিতার মাধ্যমে। কারণটা কি? কারণটা হচ্ছে কবি এমফাসাইজ করার চেষ্টা করছেন একটা বিষয়ে, যে শহরের যান্ত্রিকতার মধ্যে যখন মানুষ ক্লান্ত হয়ে যাবে তখন একমাত্র তাকে স্নিগ্ধতা দিতে পারে গ্রাম বাংলার প্রকৃতি। গ্রাম বাংলার প্রকৃতি ছাড়া কেউ কিন্তু আপনাকে বা আমাকে স্নিগ্ধতা এনে দিতে পারবেন না। তাই যেমন আমরা বলি যে বারবার একটা স্টুডেন্টকে পড়াশোনা কর পড়াশোনা কর, কেন বলি? কারণ ওই বিষয়টাকে জোর দেওয়ার জন্য। তো কবি একই লাইন বারবার ব্যবহার করছেন, তার মূল কারণ হচ্ছে কবি জোর দিচ্ছেন গ্রামের প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ এই গ্রামের প্রকৃতির মধ্যেই পাওয়া যাবে সজীবতা। তারপর কি বলছে দেখো, ফুরায় না তার যাওয়া এবং ফুরায় না তার আশা, ফুরায় না সেই এক বইটা দুরন্ত পিপাসা। অর্থাৎ এই যে পিপাসা, অর্থাৎ গ্রাম বাংলায় যারা একসময় থেকেছে তারা জানে গ্রাম বাংলার প্রকৃতি সান্নিধ্য কতটা স্নিগ্ধতা রয়েছে। শহরের জীবনে সেই জিনিসটা পাওয়া যায় না, সেখানে যান্ত্রিকতায় ক্লান্ত হতে 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 জীবন নিস্তেজ হয়ে যেতে থাকে। তারপরে আমরা দেখি কি লিখছে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, ফুরায় না তার কি ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়য় না। তো এই সারাটা আকার তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে বলতে কবি একটা ইউনিভার্সাল প্রকৃতির কথা তুলে ধরার চেষ্টা করছেন, যেখানে দূষণ নেই, যেখানে রয়েছে সজীবতায় পরিপূর্ণ, যেখানে রয়েছে স্বপ্ন কল্পনা। ঠিক আছে, তার জন্য কবি তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে কবিতার এই লাইনকে ব্যবহার করলেন। দেখো এখানে একটা সব থেকে আশ্চর্য বিষয়, কবি একটা গাছের কথা বললেন, নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না। কবি বলতে চাইছেন যে গ্রাম বাংলার অতি সামান্য একটা গাছ, নোটে গাছ, যেটা শাক হিসেবে আমরা ব্যবহার করি এবং খাই, এই নোটে গাছটাকে বারবার আমরা কি করি, আঘাত করি, তাকে মুড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তাকে গোড়া থেকে তুলে ফেলার চেষ্টা করি, কিন্তু এত ঘাত প্রতিঘাত পাওয়া সত্ত্বেও কিন্তু সে কি করে, সে যেটা করে সেটা হচ্ছে আবার নতুন করে নতুন মহিমায় আবার প্রকৃতির মাঝে আবির্ভাব হয়। অর্থাৎ তাকে ধ্বংস করা যায় না, সে প্রকৃতির মাঝে থেকে যাবে আজীবন থেকে আজীবন। অর্থাৎ এই প্রকৃতিকে সহজে কিন্তু ধ্বংস করা যায় না। আবার সে একই কথা বলছেন, যা আগে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ কবিতায় কবি বলতে চাইছেন এই লাউ মাচা, ছোট ছোট ফুল, প্রাকৃতিক সৌন্দর্য, সন্ধ্যাকালে হিমেল হাওয়া, এইগুলোর মধ্যে আমাদের